কিডনিটা হচ্ছে একটা ওয়ান পেয়ার রেট্রোপেরিটোনিয়াল হাইলি ভাস্কুলার লাইজ অন দি পোস্টার অ্যাবডোমিনাল ওয়াল, হ্যাঁ, অন ইচ সাইড অফ দি ভার্টিব্রাল কলাম। কিডনি ছাড়া আমাদের এক্সক্রিটরি অর্গান আর কি কি আছে? লাংস, স্কিন, ইন্টেস্টাইন। কিডনিতে মেইনলি কি দিয়ে কম্পোজড হয়? নেফ্রন দিয়ে। এই যে দেখছো কিডনি স্ট্রাকচারটা দুই পাশে, হ্যাঁ, এবং ফাংশনাল ইউনিট যেটা ক্রস সেকশন করলে আমরা যেটা পাই, ওই যে বাঁ দিকে ছবি দেখো অ্যানাটমি, এটা হচ্ছে কি নেফ্রন। নেফ্রনটা হচ্ছে কি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ইচ কিডনি কম্পোজড অফ 12 মিলিয়নস অফ নেফ্রনস, হ্যাঁ। আচ্ছা 1.2 মিলিয়ন অফ নেফ্রনস। কিডনিতে দুটো পার্ট থাকে, একটা হলো আউটার কর্টেক্স, ইনার মেড। এই যে বাদ এরপর আমি যে স্ট্রাকচারটা দেখাবো, দেখো এটা দুটো ভাগ। দেখো অ্যানাটমিতে বাইরে কি হচ্ছে কর্টেক্স আর ভিতরে মেডুলা, হ্যাঁ, এই যে ইউরেটার, হ্যাঁ, তারপরে এখানে দেখো বাইরের পোর্শনটুকুকে বলতেছে কর্টেক্স, ভিতরেটাকে মেডুলা। আর এখানে এই যে সুন্দর একটা ফুলের পাতার মতো, এটা হলো কি তোমার আলটিমেটলি রেনাল পেলভিস, হ্যাঁ, সেটা ভাগ হয়ে হয়ে মেজর মাইনর ক্যালিস হিসাবে হয়, হ্যাঁ, তারপর আলটিমেটলি ইউরেটার হিসাবে বের হয়েছে। এটা হলো কিডনি স্ট্রাকচার। আচ্ছা এখন হলো নেফ্রনটা কয় ধরনের আমরা জানি? দুই ধরনের। একটা হলো কর্টিক্যাল নেফ্রন, মানে কর্টেক্স এর পাশে যেটা থাকে একদম নিয়ার কর্টেক্স, ওখানে কি থাকে? লুপ অফ হেনলি তোমরা পড়ছো অ্যানাটমিতে। লুপ অফ হেনলি হলো যে তোমার এই স্ট্রাকচারাল একটা মানে রেনাল টিউবুলের কিছু পার্ট। আচ্ছা পড়তে থাকি তখন দেখবা। তাহলে নেফ্রনকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হলো কর্টিক্যাল নেফ্রন লোকেটেড নিয়ার আউটার কর্টেক্স, আর মেডুলারি নেফ্রন এটা হলো ভিতরের দিকে, হ্যাঁ, যেখানে তোমার কি থাকে লুপ অফ হেনলি 25%। সরি, এখন তোমাদের লুপ অফ হেনলিটা কি বলছি, এটা তো আমরা বাইরে পড়লাম কর্টেক্স, ভিতর হলো মেডুলা। আর আলট্রা স্ট্রাকচার অফ নেফ্রনে তোমার কি কি আছে? একটা হচ্ছে রেনাল কর্পাসেল আর একটা হলো রেনাল টিবিউল। আমরা একটা ছবি দেখি তাহলে বুঝবো। এখানে ছবিটা কোথায় দিচ্ছে? অ্যানাটমি ছবিটা, আচ্ছা এখানে ছবিটা নাই। এই যে এখান থেকে দেখো, এই যে কিডনির এখানে এই পোর্শন থেকে কি হয়, অনেকগুলো এখানে দেখা যায় বোম্যান্স ক্যাপসুল বলে কিছু একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ, তারপরে সেগুলো কি হয় তোমার ভিতরে এসে এটা আলটিমেটলি রেনাল কর্পাসেলের মধ্যে গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুলটা এনক্লোজ থাকে। এছাড়া আসলে কি রেনাল টিউবুল, রেনাল টিউবুলে কি কি থাকে? একটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর ডিস্টাল। আমি তোমাদের পরে ছবিটা দেখাবো, এখানে এখন ছবিটা দেখতেছি না তো, তখন বুঝবে, এখন জাস্ট নামগুলো দেখো। অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং ডাক্ট। এখন আচ্ছা ফাংশন অফ কিডনিটা কি? কিডনির মেইন ফাংশনটা কি? ফর্মেশন অফ ইউরিন এন্ড দেয়ারবাই মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স। আচ্ছা ফর্মেশন অফ ইউরিন এন্ড দেয়ারবাই মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স। এটা হলো কিডনির ফাংশন। এক্সক্রিশন অফ মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এন্ড আদার আনওয়ান্টেড সাবস্টেন্স। মেটাবলিক ফাংশনটা কি? যেমন আমাদের কি হবে, আমরা জানতাম মেটাবলিজমে ট্রান্সামিনেশন, ডিয়ামিনেশন, ওগুলো। আর এন্ডোক্রাইন ফাংশন কি? এন্ডোক্রাইন ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। কিডনি থেকে কিছু হরমোন রিলিজ হয়, যেমন রেনিন, ইরেকট্রোপোয়েটিন, হ্যাঁ, প্রোস্টাগ্ল্যান্ডিন, 125 ডাইহাইড্রোক্সিকোলিকোলসিফেরল, এগুলো। আচ্ছা এখন হলো আমাদের জানতে হবে, আচ্ছা কিডনি স্ট্রাকচার আমরা এন্ডোক্রাইন ফাংশন দেখলাম। এখন রেনাল ব্লাড ফ্লোটা কি? ইট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ব্লাড পাসিং থ্রু বোথ কিডনি, মানে দুইটা কিডনি দিয়ে আমাদের কতটুকু ব্লাড ফ্লো করে, 1200 ml per minute। আচ্ছা রেনাল ব্লাড ফ্লোটা কি? ইট ইজ দ্য পোর্টাল সিস্টেম। আর্টেরিয়াল ব্রেকস ইনটু টু সেটস অফ ক্যাপিলারি বিফোর এন্ডিং ইনটু এ ভেইন ইজ কল্ড পোর্টাল সিস্টেম। যেমন গ্লোমেরুলার ক্যাপিলারি ডিজাইন ফর ফিল্ট্রেশন আর পেরিটিকুলার ক্যাপিলারি ডিজাইন ফর রিঅ্যাবজর্পশন। আচ্ছা ফিল্ট্রেশন মানে কি? ফিল্ট্রেট করা, হ্যাঁ, আর ডিজাইন ফর রিঅ্যাবজর্পশন মানে তোমার দুই ধরনের আছে। একটা হচ্ছে ফিল্ট্রেটের জন্য গ্লোমেরুলাসের মধ্যে যে ক্যাপিলারি সেগুলো, আর টিউবুলের মধ্যে কিছু ক্যাপিলারি আছে সেগুলো কি করবে? অ্যাবজর্পশন করবে। একটা ফিল্ট্রেট করবে আর একটা অ্যাবজর্পশন করবে। আচ্ছা হাই প্রেসার ক্যাপিলারি ওয়ে, রেনাল আর্টারি ইজ দ্য ডাইরেক্ট ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সেখানে তাহলে কি হবে? কিছু প্রেসার এক্সিস্ট করবে। High rate renal blood flow. It is a 4 ml per minute per gram of kidney. High rate of renal blood flow requires proper filtration through kidneys. Selective renal blood flow. Cortex 95% blood flow, medulla 5% blood flow. Presence of vasa recta. Vasa recta কি জানো তো তোমরা, তাই না? জানো তো। আচ্ছা auto regulation of renal blood flow. It is the intrinsic capacity of kidney to regulate its own blood flow within the limit. হ্যাঁ, এটা হলো অটো রেগুলেশন। কিডনি তার কি হচ্ছে, কতটুকু ক্যাপাসিটি, কতটুকু ব্লাড তার মধ্যে ফ্লো করবে সেটা
সে নিজেই রেগুলেট করে। আচ্ছা, টিউবুলো-গ্লোমেরুলার ফিডব্যাক মেকানিজম, মনে করো কোনো কারণে, এটা ফিজিওলজি ব্যাপার, যেমন বিপি ব্লাড প্রেশার যদি কমে যায় তখন কি হবে, রেনাল ব্লাড ফ্লোটা কমে যায় না, তখন কি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়। গ্লোমেরুলার ফিল্ট্রেশন মানে কি, যে ব্লাডটা আমাদের কিডনিতে যাওয়ার পর প্রয়োজনীয় জিনিসগুলো কি হয়, অপ্রয়োজনীয় জিনিসগুলো কি হয় তোমার ফিল্ট্রেট হয়ে ইউরিন হিসাবে বের হয়ে যায়, তাই না, এবং সেটার একটা রেট আছে, সেটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা যখন কমে যাবে তখন ফিল্ট্রেশনটা কমে যাবে, তখন কি হবে, ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন ইন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। তখন কি হবে, ফিল্ট্রেট কমে গেলে তখন ওরা কি করবে, সোডিয়ামটা অ্যাবজর্ব করার চেষ্টা করবে। তখন কি হবে, তোমার সোডিয়াম লোডটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কমে যাবে, কারণ আগে তো প্রক্সিমাল, তারপর তো ডিস্টাল, প্রক্সিমাল থেকে যদি সোডিয়াম অ্যাবজর্ব হয়ে যায় তাহলে তো ডিস্টালে আর সোডিয়াম যেতে পারতেছে না। তখন কি হবে, অ্যাপারেন্ট আর্টেরিয়াল ডায়ালিটেশন এন্ড জাক্সট্রা গ্লোমেরুলাস অ্যাপারেটাস বলা হয় কিডনি, ওখান থেকে রেনিন সিক্রেট হবে। রেনিন তখন কি করবে, ব্লাডের যে এনজিওটেনসিনোজেন আছে ওটাকে এনজিওটেনসিন 1 কে এনজিও 2 তে কনভার্ট করবে। এই এনজিওটেনসিন 2 টা একটা পাওয়ারফুল ভেসোকনস্ট্রিকশন, তখন বিপিটা বাড়বে। এটা তোমাদের ফিজিওলজিতে তোমরা পড়বা, আমি তারপরে একবার একটু বলে দিলাম। আচ্ছা, আরেকটা আছে মায়োজেনিক রেসপন্স, বিপি বাড়লো তখন কি হবে, হাই প্রেসার স্ট্রেচেস দ্য আর্টারি ওয়াল, ইনক্রিজ এন্ট্রি অফ ক্যালসিয়াম ইনটু দ্য সেলস অফ আর্টেরিয়াল ওয়াল, ক্যালসিয়াম বাইন্ড উইথ ক্যালমিউটিন কজেস ভেসোকনস্ট্রিকশন, আবার ভেসোকনস্ট্রিকশন হবে, ব্লাড ফ্লো কমে যাবে, জিএফআর হবে। এটা হলো, এটা তোমাদের পুরোটাই এগুলো হলো ফিজিওলজির ব্যাপার। এবার আসো গ্লোমেরুলার মেমব্রেনটা কি, ইট ইজ দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন থ্রু হুইচ ফিল্ট্রেশন অকার্স ফ্রম গ্লোমেরুলার ক্যাপিলারি টু বোমেন্স ক্যাপসুল। হ্যাঁ, আমাদের গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে কি হবে, বোমেন্স ক্যাপসুলে ফিল্ট্রেটটা যাবে। আচ্ছা, গ্লোমেরুলার মেমব্রেনটা হলো তাহলে তোমার এখানে কি হচ্ছে, ইট ইজ সেমি পারমিয়েবল মেমব্রেন থ্রু হুইচ ফিল্ট্রেশন অকার্স ফ্রম গ্লোমেরুলার ক্যাপিলারি টু বোমেন্স ক্যাপসুল। এখানে তিনটা লেয়ার আছে, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, ভিসারাল লেয়ার অফ বোমেন্স ক্যাপসুল। ফিচার কি, হাই প্রেসার ক্যাপিলারি বেড, তারপর থিক সিলেক্টিভ ব্যারিয়ার, হাইলি পেনিস্ট্রেটেড এন্ড পেনিস্ট্রেশন আর লার্জার দেন আদার। পেনিস্ট্রেশন মানে কি, এই ক্যাপিলারি গুলো মানে অনেক রকমের ছড়ানো, হ্যাঁ, পেনিস্ট্রেটেড। তাহলে তিনটা লেয়ার, একটা হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন, তারপর ভিসারাল লেয়ার অফ বোমেন্স ক্যাপসুল। মানে গ্লোমেরুলার মেমব্রেনটা কি হচ্ছে, যেখান দিয়ে আমার ফিল্ট্রেশনটা হওয়ার পরে সেটা কি হবে, বোমেন্স ক্যাপসুলে যাবে। আমরা ছবিটা দেখলে আর একটু ভালো বুঝতে পারতাম। আচ্ছা, filtration through glomerular membrane depends upon the size of particle. যদি 8 nanometer up to 3 filtration, more than 8 nanometer no filtration. Charge of particle, পজিটিভটা কি হচ্ছে more filtration, নেগেটিভটা হচ্ছে no filtration. Basement membrane consists of proteoglycans and cyanic acid. In normal body pH, আচ্ছা এটা দেখো, in normal body pH they are negatively charged, so basement membrane is negatively charged থাকে। Diameter of albumin হলো 6 nanometer, but albumin is not filtrated through the glomerular membrane কেন? হ্যাঁ, এটা আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, এটা আমরা জানলাম যে তোমার কত মিলিমিটার পর্যন্ত ফিল্ট্রেশন হয়, 8, কিন্তু অ্যালবুমিন 6, তারপরে কেন হচ্ছে না, অ্যালবুমিন ইজ নেগেটিভলি চার্জ, বেসমেন্ট মেমব্রেনটাও নেগেটিভলি চার্জ। তোমরা জানো নেগেটিভ মার্কস দুটো হলে কি হবে, একটা আরেকটা রিপালশন হয়। Molecular diameter of albumin is 6 nanometer, but albumin is not filtered through glomerular membrane. Why? এই প্রশ্নটা খুব পড়ে পরীক্ষায়, রিটেনও আসে। Molecular diameter of albumin 6 nanometer, whereas the pore of the glomerular membrane are 8 nanometer. In spite of smaller diameter, albumin cannot pass through the glomerular membrane. Albumin is negatively charged. Basement membrane of glomerular capillary is also negatively charged due to proteoglycans. তাহলে কি হচ্ছে, নেগেটিভ ইম্পালশন হচ্ছে। Albumin is restricted from filtration because of repulsion between negative charges of albumin and basement membrane of capillary glomerular capillary. So albumin cannot pass through the glomerular membrane. তাহলে মূল কথা হলো কি, অ্যালবুমিন নিজেও নেগেটিভলি চার্জ, আর হলো কি বেসমেন্ট মেমব্রেন অফ গ্লোমেরুলার ক্যাপিলারিটাও নেগেটিভলি চার্জ, যার জন্য কি হয়, তাদের নেগেটিভে কি হয়, রিপালশন হয়। ফিল্ট্রেট, ফ্লুইড ডিরাইভ ফ্রম ফিল্ট্রেশন, মানে ফিল্ট্রেশন করার পর যে ফ্লুইডটা আসে সেটা হলো ফিল্ট্রেট। Glomerular filtrate, fluid that is filtered through the glomerular membrane into the Bowman's capsule.
Ultra membrane which allow only crystalloid to pass through it. Glomerular membrane is an ultra membrane because it allows only water and crystalloid to pass through it. Ultrafiltrate. Filtrate which is filtered by an ultra membrane. It is pure plasma with crystalloid. তাহলে ফিল্ট্রেট কাকে বলে? ফিল্ট্রেশন থেকে যেটা আসে। গ্লোমেরুলার ফিল্ট্রেট কাকে? যেটা গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে বোমেন্স ক্যাপসুলে যায়। আচ্ছা, আল্ট্রা মেমব্রেন মানে কি? যেটা তোমার অনলি ক্রিস্টালয়েড দিয়ে পাস করতে যায়। আর আল্ট্রা ফিল্ট্রেট কি? ফিল্ট্রেট যেটা হলো ফিল্টার করবে বাই আল্ট্রা মেমব্রেন। হ্যাঁ, ইট ইজ পিওর প্লাজমা। লাল দাগ আসছে কিসের? কেউ স্ক্র্যাচ করো না। আচ্ছা, ফেভারিং ফোর্স ফর ফিল্ট্রেশন গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এটা হচ্ছে কত? 60। আবার কিন্তু স্ক্র্যাচ আসতেছে। 60 ন্যানোমিটার 60 মিলিমিটার মার্কারি। বোমেন্স ক্যাপসুলের কলোয়েডাল অসমোটিক প্রেসার হচ্ছে কত? এখানে আমাদের সরি এখানে ক্যাপিলারি অসমোটিক প্রেসার হচ্ছে 0। অপোজিট ফোর্স অফ ফিল্ট্রেশন। আচ্ছা, আমাদের এখানে একটা দেখতে হবে, একটা ফিল্ট্রেশন যে হবে আমাদের কি হবে? দুটো ফোর্স লাগবে, তাই না? ফিল্ট্রেশন একটা হলো গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আরেকটা হলো বোমেন্স ক্যাপসুলের কলোয়েডাল অসমোটিক প্রেসার সিওপি। হ্যাঁ, এই দুটো লাগবে। আবার অপোজিট ফোর্স অফ ফিল্ট্রেশন লাগবে গ্লোমেরুলার ক্যাপিলারি সিওপিটা হবে 32 মিলিমিটার মার্কারি, আর বোমেন্স ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার হবে 18 মিলিমিটার মার্কারি। এখন দেখো নেট ফিল্ট্রেশন প্রেসার। It is the net pressure which forces the fluid to enter into the Bowman's capsule through glomerular membrane. তোমাদের আসলে আমি ওইটার স্ট্রাকচারটা এখানে যদি থাকতো তোমাদের জন্য বুঝতে আর একটু সুবিধা হতো। তবুও তোমরা তোমাদের সামনে ছবিটা একটু নিয়ে যদি পড়ো একটা বোমেন্স ক্যাপসুলের স্ট্রাকচারে, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। কিন্তু ছবিটা নাই দেখে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, নেট ফিল্ট্রেশন প্রেসার। তাহলে ইট ইজ দ্য নেট প্রেসার হুইচ ফোর্স দ্য ফ্লুইড টু এন্টার ইনটু দ্য বোমেন্স ক্যাপসুল থ্রু দ্য গ্লোমেরুলার মেমব্রেন। মানে গ্লোমেরুলার মেমব্রেন থেকে তোমার বোমেন্স ক্যাপসুলে যে ফ্লুইডটা আসবে, হ্যাঁ, যে প্রেসারটা, সেটা হলো নেট ফিল্ট্রেশন প্রেসার। নেট ফিল্ট্রেশন প্রেসার ইকুয়াল টু কি? দেখো, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস গ্লোমেরুলার ক্যাপিলারি অসমোটিক কলোয়েডাল অসমোটিক প্রেসার প্লাস বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। আচ্ছা, এখন শুনতে মনে হচ্ছে বিশাল বিশাল জিনিস। যদি ছবিটা দেখো, তোমাদের সামনে বোমেন্স ক্যাপসুলের ছবিটা রাখো। বোমেন্স ক্যাপসুলের ভিতরে কি হচ্ছে? টাপ টাপ ক্যাপিলারি যেটা হলো গ্লোমেরুলাস। হ্যাঁ, ওই ক্যাপিলারি কি হবে? পানিটা লিকুইডটা তোমার একটা প্রেসারে কোথায় আসবে? বোমেন্স ক্যাপসুলে আসবে। এটা অবশ্যই বেশি, এটা বেশি না হলে তো পানিটা ক্যাপিলারি থেকে বোমেন্স ক্যাপসুলে আসবে না। এটাতে আমি মাইনাস করব কি? এদিকে এই তোমার বোমেন্স ক্যাপসুলেরও তো কিছু প্রেসার আছে, তাই না? এটা মাইনাস কি? ওখানে গ্লোমেরুলার ক্যাপিলারির কিন্তু তোমার কি হবে? দুইটা, তাই না? দুইটা তোমার প্রেসার, একটা হলো হাইড্রোস্ট্যাটিক প্রেসার, একটা হলো কলোয়েডাল অসমোটিক প্রেসার। কলোয়েডাল অসমোটিক প্রেসার তোমরা জানো অপোজিট দিকে কাজ করে। আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার তাহলে তোমার কি হচ্ছে? প্লাস বোমেন্স ক্যাপসুল হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এটা কত? 60 মাইনাস দেখো 32 প্লাস 18, এটা হলো আলটিমেটলি 10 মিলিমিটার মার্কারি। তাহলে কি হচ্ছে? গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস গ্লোমেরুলার ক্যাপিলারি সিওপি, হ্যাঁ, প্লাস বোমেন্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে এখানে কি হবে? 60 হলো ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস গ্লোমেরুলার ক্যাপিলারি সিওপি যেটা, সেটা হচ্ছে 32, আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার হচ্ছে 18। তাহলে ওই দুইটা তোমার যোগ হবে আর এটা থেকে মাইনাস হবে, তাহলে টোটাল কত হবে? 10। এই 10 মিলিমিটার মার্কারি প্রেসারের জন্যই তোমার ক্যাপিলারি আর্টেরিয়াল থেকে কি হচ্ছে? ফ্লুইডটা ফিল্ট্রেট হয়ে এই প্রেসারের জন্য বোমেন্স ক্যাপসুলে এসে জমা হচ্ছে। আচ্ছা, এখন আসো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। Glomerular filtration rate কি? It is the amount of filtrate produced by all functional nephrons of both kidney. মানে দুইটা কিডনি দিয়ে আমাদের কি হয়? কি পরিমাণ ফিল্ট্রেট যায়? আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা ধরি কত? 125 মিলি পার মিনিট অর এত লিটার। ইন ফিমেলে সাধারণত 10% লেস হয়। তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, it is the amount of filtrate produced by all functional nephrons of both kidney. আচ্ছা,
এখন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কখন বাড়বে? যদি ব্লাড ফ্লো বেশি বাড়ে তখন বাড়বে। তারপর হলো যে সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম যদি কাজ করে তখন কি হয়? ভেসেল গুলো কন্ট্রাক্ট করে। কন্ট্রাক্ট করলে ফ্লো তুমি যেন কমে যায়, তখন কমে যাবে জিএফআর। আর অপোজিট হলে বেড়ে যাবে। হুম? তারপর গ্লোমেরুলার পার্মিনেবিলিটি মেমব্রেনের যদি তোমার কি হয় বেশি বেড়ে যায় পারমিয়েবিলিটি, তখন জিএফআরটা কমে যাবে। তারপর রেনাল ভেসোকনস্ট্রিকশন হলে জিএফআর কমে যাবে, আর ভেসোডাইলেটর হলে ব্লাড ফ্লো বেশি আসবে, জিএফআর বাড়বে। Renal blood flow, it is the total amount of blood passing through both kidney per minute, 1200 ml per minute. Renal plasma flow, it is the total amount of plasma passing through both kidney. এখানে কতটুকু প্লাজমা যায় সেটা হলো 650 ml per minute. Renal fraction, it is the percentage of cardiac output passing through both kidney. Renal fraction হচ্ছে কি renal blood flow divided by cardiac output into 100. ওখানে কি আছে ওই কার্ডিয়াক আউটপুটে তোমার ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট। ইট ইজ দ্য পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট। তাহলে আমার এখানে কতটুকু পার্সেন্টেজ আমার ব্লাড যাচ্ছে। Filtration fraction, it is the percentage of renal plasma flow that becomes glomerular filtrate. এখানে তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে রেনাল প্লাজমা ফ্লোর কতটুকু পার্সেন্টেজ ফ্র্যাকশন। আচ্ছা, এখন ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট এগুলো কিছু সংজ্ঞা, এখন আমি একবার পড়ে যাই, এরপর তোমরা রিটেনে দেখবা কোনটা কোনটা আসে সেটা পড়বে। এগুলি পরীক্ষায় সাধারণত এতটা না, তোমার আইটেমে একটু জানতে হবে, সবগুলি না, এতটা বুঝে নাও। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফিল্ট্রেট প্রডিউসড বাই অল নেফ্রনস অফ কিডনি। এটা ওইটা জিএফআর কে ওই নেট ফিল্ট্রেশন প্রেসার দিয়ে ভাগ দিলে কোএফিসিয়েন্ট। আমি এমনি পড়ে যাচ্ছি একবার। এক্সট্রাকশন রেশিওটাকে ফ্র্যাকশন অফ আর্টেরিয়াল কনসেন্ট্রেশন অফ এ সাবস্টেন্স দ্যাট ইজ এক্সট্রাক্টেড, এটা দরকার নাই এক্সট্রাকশন রেশিও। আচ্ছা, প্লাজমা লোড কাকে বলে? টোটাল অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স প্রেজেন্ট ইন প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি। মানে আমাদের দুটো কিডনি দিয়ে যে ব্লাড যাচ্ছে, এখানে আমার অনেকগুলো সাবস্টেন্স থাকবে না, ওই সাবস্টেন্স গুলো কি টোটাল পরিমাণটা কি, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স প্রেজেন্ট ইন প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনি পার মিনিট। Plasma loss টা হচ্ছে renal plasma flow into plasma concentration of this substance. If glucose concentration in plasma 100 mg per dl, then plasma load টা কত হবে? 650 ml মিনিট, ওখানে ওটা গুণ দিবে। এটা হলো কি একটা ফর্মুলা যে renal plasma flow আর plasma concentration কত। এখানে কিন্তু আমরা জানছি যে রেনাল প্লাজমা কত 650 ml, তাই না? তাহলে ওটা দিয়ে ওটার যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা গুণ দিলাম। আচ্ছা, এবার আসে টিউবুলার লোড। এখানে ইম্পর্টেন্ট এই সংজ্ঞাগুলি। আমি বলি, একটা হলো প্লাজমা লোড, একটা হলো, এগুলো তো দাগাও, আগেরগুলি অত ইম্পর্টেন্ট না, প্লাজমা লোডটা বেশি ইম্পর্টেন্ট। টিউবুলার লোড, অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স ইনকর্পোরেটেড ইনটু দ্য ফিল্ট্রেট বাই অল নেফ্রনস অফ কিডনি। আচ্ছা, একটা হলো তোমার একটা ব্লাড কিছু সাবস্টেন্স নিয়ে কি হলো, তারা ইয়েতে আসলো, তাই না, কিডনিতে, সেটা হলো প্লাজমা লোড। এখন আবার যেটুকু ওখানকার সবটুকু তো ফিল্ট্রেটে আসবে না, অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স ইনকর্পোরেটেড ইনটু ফিল্ট্রেট বাই অল নেফ্রনস অফ বোথ কিডনি, মানে নেফ্রনস দিয়ে আবার কতটুকু ফিল্ট্রেটে আসলো, সেটা হলো টিউবুলার লোড। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। ইফ প্লাজমা কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ এত মিলিগ্রাম, দেন টিউবুলার লোড কত, ওর যে প্লাজমা কনসেন্ট্রেশন, জিএফআরটা আমরা জানি কত, তার সাথে গুণ দিব, গুণ দিলে আমরা কত পাবো, এত এমএল। তাহলে টিউবুলার লোডটা হলো কি যেটুকু সাবস্টেন্স আলটিমেটলি ফিল্ট্রেটে আসবে, আর প্লাজমা লোডটা হলো যেটুকু ব্লাড ফ্লো আমার কিডনিতে আসবে, মানে সেখানে ওই ব্লাডের মধ্যে কতটুকু সাবস্টেন্স যেটা সেটা ইন্ডিকেট করবে প্লাজমা লোড প্লাজমাতে, আর যেটা ফিল্ট্রেটে যতটুকু সাবস্টেন্স আসবে কনভার্ট করবে, তখন সেটাকে বলা হবে টিউবুলার লোড। Transport maximum, it is the maximum and constant rate at which every actively reabsorbed and secreted substance are transported by tubular system of both kidney. Maximum and constant rate at which every actively reabsorbed or secreted substance, মানে একটা ম্যাক্সিমাম রেট এবং কনসেন্ট্রেশনে
একটা সাবস্টেন্স যেটা কিনা হয় রিঅ্যাবজর্ব হবে অথবা কিডনি দিয়ে হবে, সেটাই হচ্ছে তোমার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। যেমন ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম অফ গ্লুকোজ 300 মিলিগ্রাম পার মিনিট ফিমেলে আর 375 মিলিগ্রাম পার মিনিট মেলে। তাহলে আমার বলতে হবে যে তোমার আমার জানতে হবে যে যে কোনো একটা সাবস্টেন্স, সেই সাবস্টেন্সটা যখন টিউবিউল দিয়ে যাবে কি রেটে সেটা অ্যাবজর্ব হবে অথবা সিক্রেটেড হবে। তারপর হচ্ছে রেনাল থ্রেশহোল্ড, plasma concentration of an actively reabsorbed substance at or below which substance will not appear in the urine but above which substance will appear in the urine. Renal threshold of glucose হচ্ছে 180 মিলিগ্রাম পার ডিএল। ওখান থেকে আমাদের গ্লুকোজটা কি হয়, আমাদের অ্যাবজর্ব হয়ে আবার বডিতে চলে আসে, যার জন্য আমরা ইউরিনে কিন্তু নরমালি গ্লুকোজ পাই না। কিন্তু যখন এর চেয়ে পরিমাণটা বেশি হয়ে যায় তখন ওই সাবস্টেন্সটা কি হয়, ইউরিনে চলে আসে, ওইটা আর তখন রিঅ্যাবজর্ব হয় না। যেমন ডায়াবেটিস মেলাটাইসে আমাদের এক্সেস গ্লুকোজ ইউরিনে চলে আসে, তাই না? কেন? কারণ এখানে তখন দেখা যায় তার কনসেন্ট্রেশনটা 180 ml এর উপরে চলে গেছে। সো কি হয় সেই ক্ষেত্রে আমাদের ওই গ্লুকোজটা কি হয় আর রিঅ্যাবজর্ব হয় না। ঠিক আছে, এবার আসি রেনাল ক্লিয়ারেন্স। ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা দ্যাট ইজ ক্লিয়ার্ড অফ এ ডেফিনিট সাবস্টেন্স বাই বোথ কিডনি। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, সোজা কথা কতটুকু আমার ক্লিয়ার হবে একটা, যে প্লাজমাটা ধরো প্লাজমার মধ্যে ক্রিয়েটিনিন আছে, তাই না? ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা দ্যাট ইজ ক্লিয়ার্ড অফ এ ডেফিনিট সাবস্টেন্স বাই বোথ কিডনি পার মিনিট। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হচ্ছে কত, 70 থেকে 140 ml পার মিনিট। ইউরিয়া ক্লিয়ারেন্স এত। তার মানে কি 70 ml অফ প্লাজমা ইজ ক্লিয়ার্ড অফ ফ্রম ক্রিয়েটিনিন পার মিনিট, মানে এই 70 ml প্লাজমাটাই ক্লিয়ার্ড অফ ক্রিয়েটিনিন, মানে ক্রিয়েটিনিনটা এই 70 ml অফ প্লাজমা থেকে চলে গেছে। তাহলে রেনাল ক্লিয়ারেন্স অর প্লাজমা ক্লিয়ারেন্স, এটা। আচ্ছা, এখানে যেমন ধরো একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে, ক্লিয়ারেন্সের কি, যে প্লাজমা ক্লিয়ারেন্স ইনটু ইউরিনারি কনসেন্ট্রেশন অফ দি সাবস্টেন্স ইউভি বাই পি, আর ভলিউম অফ ইউরিন, আর একটা হচ্ছে কি plasma concentration of the substance. আচ্ছা, ইম্পর্টেন্ট কি, অ্যাসেসমেন্ট অফ রেনাল ফাংশন, অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, মনিটরিং অফ ড্রাগস, মেজারমেন্ট অফ জিএফআর, রেনাল ব্লাড ফ্লো, প্লাজমা ফ্লো। এগুলি আমরা কেন করতেছি, এই যে আমরা জিনিসগুলো কেন যাচ্ছি, যেখানে যে ম্যাক্সিমাম রেঞ্জ গুলো দেওয়া আছে, এই রেঞ্জ গুলোর বাইরে গেলেই আমরা বুঝবো আমাদের কিডনি সঠিকভাবে কাজ করতেছে না। প্লাজমা লোডটা কি, টোটাল অ্যামাউন্ট অফ এ সাবস্টেন্স প্রেজেন্ট ইন প্লাজমা, মানে প্লাজমা লোডটা হচ্ছে তোমার দুইটা কিডনিতে কতটুকু তোমার প্লাজমা যাচ্ছে। টিউবুলার লোড হচ্ছে ফিল্ট্রেটে কতটুকু যাচ্ছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইনকর্পোরেটেড ইনটু দ্য ফিল্ট্রেটে কতটুকু যাচ্ছে। তারপর ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, ইট ইজ দ্য ম্যাক্সিমাম এন্ড কনস্ট্যান্ট রেট, যেটা দিয়ে কি হবে তোমার সাবস্টেন্সটা রিঅ্যাবজর্ব হবে অথবা সিক্রেট হবে, তাই না? যেমন এত মিলিগ্রাম পার মিনিট, এটা হলো টিউবুলার ট্রান্সপোর্ট। রেনাল থ্রেশহোল্ড কি, এটা হলো একটা স্পেসিফিক রেঞ্জ, যে রেঞ্জের বাইরে গেলে কি হবে তোমার, রেঞ্জে এটা নট অ্যাপিয়ার ইন দ্য ইউরিন। এটা যদি বেশি হয় তখন তোমার ইউরিনে তোমার এটা প্রেজেন্ট থাকবে, মানে এটা তোমার যদি এই রেঞ্জ হয় বা কম হয় তাহলে আমার ইউরিনে আসবে না, কিন্তু যদি এই রেঞ্জটা বেড়ে যায় তখন কি হবে, আমার ইউরিনে আসবে। তাহলে এটি রেনাল থ্রেশহোল্ড। তাহলে আমি এগুলি যাচ্ছি, যেমন গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড, যখন এটা 180 মিলিগ্রাম পার ডিএল এর জায়গায় তুমি দেখবে 200 হয়ে গেছে, তখন আমার বুঝতে হবে কি আমার কিডনি এটাকে ধরে রাখতে পারতেছে না, গ্লুকোজটা বেশি আসতেছে, তার মানে কোনো ডিজিজ আছে, তাই তো? সেটা যেমন ধরো এখানে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, আমরা জানি এখানে তোমার ধরো ইট ইজ দ্য ভার্চুয়াল ভলিউম অফ প্লাজমা দ্যাট ইজ ক্লিয়ার্ড অফ এ ডেফিনিট সাবস্টেন্স বাই বোথ কিডনি, মানে এখানে বলতেছি 70 ml অফ প্লাজমাটা ক্লিয়ার্ড অফ হচ্ছে ক্রিয়েটিনিন পার মিনিট। এখন যদি এটা বেশি হয়ে যায় তখন আমরা কি বুঝবো যে ওটা বা ক্লিয়ার হয় নাই, তখন আমরা বুঝবো যে তার কি হয়েছে, ক্রিয়েটিনিনটা বেশি, বেশি বলেই তো তোমার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই মেইন জিনিসগুলো কি হচ্ছে দেখো, অ্যাসেসমেন্ট অফ রেনাল ফাংশন, সিভিয়ারিটি অফ রেনাল ইম্পেয়ারমেন্ট, মনিটরিং অফ ড্রাগস, মেজারমেন্ট অফ জিএফআর, আরবিএফ, আর হলে রেনাল প্লাজমা ফ্লো। আমরা যখন একটা কিডনিতে টেস্ট করতে দেই, তোমরা পরে যখন রেনালে দিবা, মানে ইয়েতে ল্যাবে দেখবা, তখন আমরা ইউরিনারি সিস্টেমে কয়েকটা এই যে এই স্টার্ন গুলো দেখি। তোমরা দেখবা অনেকেই সিরাম ক্রিয়েটিনিন করে, তাই না? তারপরে ইউরিনে টেস্ট করে।
ক্রিয়েটিনিন রেশিও দেখে, অ্যালবুমিন রেশিও, এগুলো কিসের জন্য দেখি আমরা? ক্রিয়েটিনিন অ্যালবুমিন রেশিও দেখি। হ্যাঁ, তারপর কিডনির অনেকগুলো টেস্ট আছে যেগুলো তোমরা ইউরিয়া, এগুলি কেন দেখি? এগুলো আমরা দেখি এই কারণেই, যদি কোনো কারণে কিডনির সমস্যা হয়, কিডনি যদি ওগুলো এক্সক্রিট না করে, তখন কি হবে? এই জিনিসগুলো ব্লাডে বেড়ে যাবে। ধরো ক্রিয়েটিনিন রেঞ্জ আমাদের যা, আমরা যদি তখন কি করি, তোমাদের অনেকেরই বাসার মধ্যে কিডনি রোগী আছে, দেখবা খুব ইম্পর্টেন্ট জিনিস কি আত্মীয় স্বজনের মধ্যে, যে ওরা কোনটা দেখে? সিরাম ক্রিয়েটিনিন। সিরাম ক্রিয়েটিনের নর্মাল রেঞ্জ যেটা, যদি তার থেকে বেশি থাকে, তার মানে কি কিডনি ওই ক্রিয়েটিনিনটা বের করতে পারতেছে না, দ্যাট মিন্স কি কিডনিতে প্রবলেম আছে। বুঝা গেল? আমি একটা ক্রিয়েটিনিন দিয়ে তোমাদের বুঝাইলাম। এরকম ভাবে বাকি যে মেজারিং আমাদের মার্কার গুলো আছে, এগুলির আপ ডাউনের জন্য তোমার বুঝতে হবে যে কি আমার renal functionটা ডিস্টার্ব। It is the virtual volume of plasma that is cleared of a definite substance by both kidney. হ্যাঁ, যেমন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স 70 থেকে 140 ml পার মিনিট, মানে পার মিনিটে এই পরিমাণ ক্লিয়ার হবে, মানে এত পরিমাণ প্লাজমা ইজ ক্লিয়ার্ড অফ ক্রিয়েটিনিন পার মিনিট। আচ্ছা, এখানে এরপর আমরা প্লাজমা ক্লিয়ারেন্সটা কিভাবে, ওই যে বলছি এটা বলছে মেজারমেন্ট, আমরা সাধারণত কি করি, ইউরিনের কন্টেনারে নেই, ইউরিনের কালেকশন করি, মেজার করি, তারপর আমরা একটা ফর্মুলা দিয়ে বের করি। আর এটা থেকে আমি আরেকটা জিনিস পেতে পারি, এস্টিমেটেড জিএফআর, এই যে তোমার ওয়েটের একটা রিলেশন থেকে আমি এটা পেতে পারি। আচ্ছা, প্রি ওয়াটার ক্লিয়ারেন্স তো এটা বুঝছো, এটা দরকার নেই, ডায়ালিসিসও জানো, এগুলো দরকার নেই। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেটটা যে পড়লাম, হ্যাঁ, due to excessive filtration pressure glomerular filtrate formed through the glomerular membrane, এবং এখানে আমার ম্যাক্সিমাম জানতে হবে টিউবুলার রিঅ্যাবজর্পশনে। এখানে এই পদ্ধতিটা যে একটা ইউরিন ফর্মেশনে আমার কি কি জিনিস হয়, একটা হলো গ্লোমেরুলার দিয়ে প্রথমে ফিল্ট্রেশন আসবে, তারপর যখন টিউবুলার দিয়ে যাবে তখন কিছু রিঅ্যাবজর্পশন হবে আর কিছু সিক্রেশন হবে। তাহলে কি হবে? প্রথমে গ্লোমেরুলার filtration. Due to effective filtration pressure, glomerular filtrate formed through the glomerular membrane. Glomerular membrane দিয়ে filtration হবে। টিউবুলার রিঅ্যাবজর্পশনটা কি? দেখো এরপরে টিউবুলার রিঅ্যাবজর্পশন, এবার হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে 60 থেকে 70% ফিল্ট্রেটটা রিঅ্যাবজর্ব হবে। এরপরে লিপ অফ হেনলি দুইটা পার্ট, ডিসেন্ডিং আর হলো অ্যাসেন্ডিং। ওখানে দেখো 10 to 15%, আবার অ্যাসেন্ডিং এ শুধুমাত্র সোডিয়াম অ্যাবজর্পশন। আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলে 5% রিঅ্যাবজর্পশন। কালেক্টিং ডাক্টে আলটিমেটলি ফিল্ট্রেট বিকাম কি হয়ে যাবে? হাইপারটনিক। হ্যাঁ, কারণ ওখানে ওয়াটার, কোন জায়গায় ওয়াটার, দেখো কোন জায়গায়, যে জায়গায় ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে সেখানে তোমার ফিল্ট্রেটটা কি হয়ে যাচ্ছে? হাইপারটনিক হয়ে যাচ্ছে। আর যে জায়গায় শুধু ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন হচ্ছে ওখানে হাইপোটনিক হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি ফাইনালি কালেক্টিং টিউবুলে গিয়ে কি হয়? হাইপারটনিক হয়ে যায়, কারণ ওখানে রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার দুটোই হয়। তার মানে দুটো যদি অ্যাবজর্ব হয় তখন আমাদের ওটা কি হবে? হাইপারটনিক হয়ে যাবে। আচ্ছা, ওকে, এখন আমরা আসি টিউবুলার সিক্রেশনে আসি। হ্যাঁ, আমরা ওখানে পড়লাম কি টিউবুলার রিঅ্যাবজর্পশন, এবং সবচেয়ে বেশি আমার কোথায় অ্যাবজর্পশনটা হচ্ছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ওখানে 60 to 70%টাই রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তখনই কিন্তু ফিল্টারটা কি থাকছে? আইসোটনিক। এটা কিন্তু ভাই ভাই খুব জিজ্ঞেস করবে। এরপরে দেখো যখন ডিস্টালে আসে, তোমরা ছবিটা চিন্তা করো লুপ অফ হেনলির, তখন ওখানে কি হয়? 10 to 15%টা রিঅ্যাবজর্ব হচ্ছে, ওখানে রিঅ্যাবজর্পশন সোডিয়াম এন্ড ওয়াটার, তখনও কিন্তু আইসোটনিক। খেয়াল করে দেখো, দুটাই যখন অ্যাবজর্ব হচ্ছে তখনও সেটা আইসোটনিক। এরপর যখন অ্যাসেন্ডিং এ যাচ্ছে ওখানে শুধু সোডিয়াম অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন ওটা কি হয়ে যাচ্ছে? হাইপোটনিক, ফ্লুইডের পরিমাণ বেশি থাকতেছে। আর ডিস্টালে যাওয়ার পর কি হচ্ছে? ওখানে এগিয়েছে প্রভাবে ওয়াটার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাচ্ছে? আবার রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম ও ক্লোরাইড, তখন আবার ওইটা দেখাচ্ছে ওখানে সোডিয়াম অ্যাবজর্ব হচ্ছিল, এখানে আবার ওয়াটার, তখন কি হচ্ছে? এটা আইসোটনিক। আর কালেক্টিং টিউবুলে গিয়ে আলটিমেটলি কি হবে? এই এতবার হাইপোটনিক, আইসোটনিক, একবার হাইপোটনিক, হ্যাঁ, এগুলো হওয়ার পর আলটিমেট ফর্মুলা কি হয়ে যাবে? তোমার ফিল্টারটা হাইপারটনিক হয়ে যাবে, যে কারণ একসঙ্গে তোমার সোডিয়াম এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা ডিস্টালে যেহেতু বেশি হয় এগিয়েছে প্রভাবে, আলটিমেটলি তোমার কি হয়? তোমার ফিল্ট্রেটটা হাইপারটনিক হয়ে যায়, কনসেন্ট্রেটেড ইউরিন। আচ্ছা, এরপরে আসো টিউবুলার সিক্রেশন। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামিনিয়া এগুলো সিক্রেট হয়। তারপর ডিস্টালে কি হয়? সোডিয়াম সিক্রেটেড বাই প্যাসিভ ডিফিউশন। তারপর হচ্ছে, ওকে, ক্লাসের টাইম না আর বেশি নাই, আমরা আসলে এই আজকে আমার কানেক্ট হতেই তোমাদের সাথে সময় লেগেছে, অসুবিধা নেই, এটা আমাদের রিভিউ ক্লাস,
আমি রিভিউ দিতে দিতে ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি ইলেকট্রোলাইট পড়াবো। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসটা আগে বলে নেই কবে। আজকে কি বার? বৃহস্পতিবার না? আচ্ছা, নেক্সট ক্লাসটা শনিবারে নেব। হ্যাঁ, ওকে। আচ্ছা, টিউবুলার সিক্রেশনে তাহলে কি হচ্ছে? পটাশিয়াম, হাইড্রোজেন, অ্যামোনিয়া এগুলো সিক্রেট হচ্ছে। ডিসেন্ডিং এ কি হচ্ছে? তোমার সোডিয়াম সিক্রেট হচ্ছে। অ্যাসেন্ডিং এ হাইড্রোজেন। এছাড়া ডিস্টাল এবং কালেক্টিং ডাক্টে তোমরা দেখবা পর্যায়ক্রমে পটাশিয়াম এবং অ্যামোনিয়া। আচ্ছা, আলটিমেটলি তোমার এই যে ফিল্টারটা ইউরিনি হলো, তার কিছু চেঞ্জ হলো। হ্যাঁ, এই যে এটা পিএইচ কত হলো, ভলিউম কত হলো, অসমোলারিটি কত হলো, এগুলো আমি আর পড়াচ্ছি না। ইউরিনে আলটিমেটলি গিয়ে দেখো ফিল্ট্রেট আর ইউরিনে কত পার্থক্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন খুব আসে, লিমিটিং পিএইচ অফ ইউরিন বলতে কি বুঝো? এটা 4.5, মানে এর পরে আর পিএইচ নামতে পারে না, কারণ তখন আর টিউবুল গুলো ফার্দার মোর হাইড্রোজেন এক্সক্রিট করতে পারে না। সো লিমিটিং পিএইচ হলো 4.5। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসে, সেটা হলো অ্যাসিডিফিকেশন। ওইটা কিন্তু খুবই প্রশ্ন আসে। হ্যাঁ, লিমিটিং পিএইচ। অ্যাসিডিফিকেশন অফ ইউরিনটা কিভাবে হচ্ছে? মেইনলি হাইড্রোজেন সিক্রেশনের জন্য। 85% হাইড্রোজেন সিক্রেট হচ্ছে পিসিটি তে, আর বাকিগুলো রেস্ট হচ্ছে বাকি পোর্শন দিয়ে। আর এই সিক্রেটেড হাইড্রোজেন গুলো নিউট্রালাইজ হচ্ছে কি বাইকার্বনেট দিয়ে। এখানে বাইকার্বনেট অ্যাবজর্পশন হচ্ছে এবং হাইড্রোজেন সিক্রেট হচ্ছে। এখানে কি কি বাফার সিস্টেম ইনভলভ আছে? বাইকার্বনেট, ফসফেট, আর একটা হচ্ছে অ্যামোনিয়া বাফার। এই যে আমরা দেখেছিলাম, এখানে দেখো তোমার লুমেন ফিল্ট্রেটের যে বাইকার্বনেট আছে, এটা কি হয়? এই হাইড্রোজেনের সাথে মিলে কার্বনিক অ্যাসিড ফর্ম করে তারপর আবার ভেঙে যায়, আবার এই কার্বন ডাইঅক্সাইডটা ওয়াটারের সাথে মিলে বাইকার্বনেট, হাইড্রোজেন, এভাবে বাইকার্বনেটটা রিঅ্যাবজর্পশন হচ্ছে। আচ্ছা, ফসফেট বাফারেও তাই। ওই লুমেনের যে বাইফসফেট, ওটা সিক্রেটেড হাইড্রোজেনের সাথে মিলে এই ডাইহাইড্রোজেন সোডিয়াম ফসফেট। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এই এগুলির কারণেই ইউরিনটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। আর কনসেন্ট্রেটেড এবং ডাইলুটেড ইউরিন ফর্মেশনের জন্য আমার কি হয়? 80-70%টা কি হচ্ছে? 60-70% পিসিটি থেকেই তোমার ফিল্ট্রেটটা রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, এবং তখন অসমোলারিটিটা কত থাকে? 300 মিলি অসমোল। এরপর বাকি পোর্শন গুলোতে দেখো তোমার রিঅ্যাবজর্পশন হচ্ছে পার্ট বাই পার্ট, এবং আলটিমেটলি কালেক্টিং ডাক্টে কি হচ্ছে? ফাইনালি গিয়ে এডিএইচ এর প্রেজেন্সে তোমার কি হচ্ছে? ম্যাক্সিমাম পোর্শনটুকুই রিঅ্যাবজর্পশন হচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে? দেখো, ইন অ্যাবসেন্স অফ এডিএইচ 2% ফিল্ট্রেট রিঅ্যাবজর্ব হচ্ছে, এবং 13% ফিল্ট্রেট বেকেম হাইপোটনিক। এটা মোর সলিউট, এটা দরকার নাই, ডাইলুট ইউরিন ফর্মেশন। আর যখন এডিএইচ থাকে তখন কি হচ্ছে? ওয়াটারটা বেশি পরিমাণ অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তখন অসমোলারিটি বেড়ে যাচ্ছে এবং কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে। ঠিক আছে? আর এটাই হলো মেইন, কিন্তু বুঝছো? কালেক্টিং ডাক্টে কি হচ্ছে? এডিএইচ এর প্রেজেন্সে বেশি ওয়াটার অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সলিউটের পরিমাণ বেড়ে যাচ্ছে, অসমোলারিটিটা বেড়ে যাচ্ছে, এবং তাইলে ইউরিনটা তখন কি হচ্ছে? কনসেন্ট্রেটেড। আর যখন এডিএস থাকবে না, তখন কি হবে? ইউরিনটা হাইপোটোনিক, ওয়াটার অ্যাবজর্ব হতে পারতেছে না, ইউরিনটা কি হয়ে যাবে? ফিল্ট্রেটটা হাইপোটোনিক। হ্যাঁ, আর ইউরিনটা ডাইলুটেড ইউরিন। তাহলে আর ওইখানে আমাদের তাহলে মেইনলি হলো এটা, তোমার যদি কোশ্চেন আসে যে তোমার ইউরিনের কনসেন্ট্রেটিং এবং ডাইলেট্রেশন কিভাবে হচ্ছে, আর এটা হলো তোমার যে কোন জায়গায় কি অ্যাবজর্পশনটা হচ্ছে, কি কি এই যে তিনটা ইউরিন যে দেখো এখানে ফর ইচ, এই কথাটা মনে রাখো, ফর ইচ মোল অফ বাইকার্বনেট রিমুভ ফ্রম দ্য টিউবুলার ফ্লুইড 1 মোল অফ বাইকার্বনেট রিঅ্যাবজর্ব হচ্ছে। কিন্তু ওই আমরা যে চার্টটা পড়বো, ওই চার্টটা দেখলেই তখন তোমরা এটা বুঝতে পারবা। হ্যাঁ, এই যে আমরা যে চার্টটা এখানে দিলাম, যে হাইড্রোজেনটা সিক্রেট হচ্ছে, হ্যাঁ, এই যে তিনটা বাফার সিস্টেমে দেখো বাইকার্বনেট, হ্যাঁ, একটা বাইকার্বনেটের জন্য এই যে একটা বাইকার্বনেট আসলো সিক্রেটেড হাইড্রোজেনের সাথে মিলে করে এখানে এখানে যাওয়ার পর আবার ভেঙে গেল, তাহলে একটা বাইকার্বনেট এবং একটা হাইড্রোজেনের মধ্যে এই রিলেশনশিপটা। তারপরে হলো এখানে তোমার আলটিমেটলি কি হচ্ছে? এই যে আমাদের বাইকার্বনেট, হাইড্রোজেন সিক্রেট হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামোনিয়া বাফার, হ্যাঁ, তারপর ফসফেট বাফার, এগুলির জন্য কি হচ্ছে? ইউরিনটা অ্যাসিডিফিকেশন হচ্ছে। এটা কিন্তু মেইনলি যদি তোমাদের প্রশ্নটা করতে পারে যে আলটিমেটলি, আচ্ছা, এই যে কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনের এই জিনিসটা কিন্তু জেনো, এটা রিটেনও আসে, মেইনলি কালেক্টিং ডাক্টের এটা ভাইভাতে খুবই জিজ্ঞেস করে, কারণ এটি তো ফাইনাল রেঞ্জ। আমাদের ইউরিনটা যে কনসেন্ট্রেটেড ইউরিন হলো কিভাবে হলো, এটা মেইন লাস্ট স্টেজটা খুব ইম্পর্টেন্ট কালেক্টিং ডাক্টে, আর বাকিগুলো এখানে। আর এখানে আমাদের রোল অফ বাফার, হ্যাঁ, অ্যামোনিয়া বাফার, ফসফেট বাফার, হ্যাঁ, এই যে 6 নাম্বার পয়েন্টটা পড়ো, অ্যামোনিয়াম, তারপর ডাইহাইড্রোজেন ফসফেট এবং ফ্রি হাইড্রোজেন পাসেস থ্রু দ্য ইউরিন এন্ড মেক্স ইউরিন অ্যাসিডিক। তাহলে ইউরিন অ্যাসিডিফিকেশনে মেইন ভূমিকা কার কার? এই বাফারগুলির এবং ফ্রি হাইড্রোজেনের। হ্যাঁ, তাহলে এই যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, এই অ্যাসিডিফিকেশন ইউরিনটা খুব ইম্পর্টেন্ট।
মেইনটা হলো হাইড্রোজেন সিক্রেশন, তাই না? আর এছাড়া কি হচ্ছে, আমাদের যে বাফার গুলো কাজ করতেছে সেই বাফার গুলো থেকে কি হচ্ছে, দেখো হাইড্রোজেনের এগেনস্টে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে, তাই না? তারপরে এইভাবে সিক্রেটেড হাইড্রোজেন এবং প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট এটা বাইন্ড করতেছে কার সাথে, ওই যে বাফার সিস্টেম গুলো অ্যামোনিয়া বাইফসফেট, হ্যাঁ, এগুলোর সাথে ফর্ম করে ডাইহাইড্রোজেন ফসফেট এগুলোর সাথে মিলে করে ওরা এই প্রোডাক্ট গুলো ফর্ম করতেছে ইন দিস প্রসেস। তাইলে কি হচ্ছে, আমার কোন কোন অ্যামোনিয়া ফসফেট বাফার ইনভলভ, তারপর হচ্ছে নেট লস অফ হাইড্রোজেন, হ্যাঁ, আর নেট গেইন অফ বাইকার্বনেট ইন দ্য ব্লাড। তাহলে আমার কি হচ্ছে, তোমার অ্যামোনিয়া ফসফেট এবং ফ্রি হাইড্রোজেন passes through the urine and makes urine acidic। তাহলে মেইন ভূমিকাটা কার, ওই যে হাইড্রোজেনের। এটাই দেখো মেইন ভূমিকা কিন্তু সিক্রেটেড হাইড্রোজেন। এই সিক্রেটেড হাইড্রোজেনটাই তোমার অ্যামোনিয়ার সাথে ফসফেট বা এটা কি বলবো, হাইড্রোজেন মনোহাইড্রোজেন ফসফেট বোধহয় বলে নাকি উচ্চারণটা, আছে যাই হোক, টু ফর্ম অ্যামোনিয়াম এবং ডাইহাইড্রোজেন ফসফেট। এই প্রসেসেই তোমার ইনভলভ আছে এবং এই প্রসেসের জন্যই তোমার কি হচ্ছে, ইউরিন দিয়ে যাওয়ার সময় ইউরিনটা অ্যাসিডিক ফর্ম করে দিচ্ছে, যে অ্যামোনিয়া ডাইহাইড্রোজেন ফসফেট এবং ফ্রি হাইড্রোজেন, হ্যাঁ, passes through urine and make urine acidic। তাহলে ইউরিন অ্যাসিডিকের মেইন ভূমিকা কার কার, হাইড্রোজেন এবং এই যে আমার বাফার সিস্টেম গুলো, হ্যাঁ। এটা কিন্তু অ্যাসিডিফিকেশন অফ ইউরিন তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। মেইন জিনিসটা হলো রেনাল সিস্টেমে এই যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, হ্যাঁ। আর আরেকটা হলো তোমার ইউরিনটা কিভাবে তোমার কনসেন্ট্রেটেড এবং ডাইলিউট ইউরিন ফর্মেশন, এই দুইটা জিনিস হলো এখানে। এখন এই মেইনলি অ্যাসিডিফিকেশনে তোমার সিক্রেটেড হাইড্রোজেন আর এই বাফার সিস্টেম গুলো কাজ করে, আর ইউরিন অ্যাসিডিফিকেশনে এই সরি কনসেন্ট্রেশন এবং ডাইলিউটে ওই লুপ দিয়ে কতটুকু কি অ্যাবজর্ব হচ্ছে সেটার উপর। আর মেইনলি হচ্ছে কালেক্টিং ডাক্টে তোমার কি হচ্ছে, সেখানে এডিএইচ এর প্রভাবে কি হচ্ছে, এডিএইচ ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্ব করে ফেলতেছে, যার জন্য তোমার ফিল্ট্রেটটা আলটিমেটলি অসমোলারিটি বেড়ে যাচ্ছে এবং কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হচ্ছে। আর যখন এডিএস থাকবে না তখন কি হবে, 2% ফিল্ট্রেট অ্যাবজর্ব হবে আর বাকিটুকু কি হবে, তখন দেখা যাবে যে বাকিটুকু ওয়াটার পোর্শন বেশি থাকবে, অ্যাবজর্ব হতে পারতেছে না, তখন সেটা ডাইলিউট ইউরিন ফর্মেশন হবে। আচ্ছা, এখানে আর তোমাদের আমার মনে হয় যে এটাই আমি দেখছি যে টেনে এরপরে যেগুলো আছে না, এই যে আমি পড়েছি পরে যেগুলো, এই যে গ্লুকোজ রিঅ্যাবসরপশন সোডিয়াম, এই যে বাইকার্বনেট, একই জিনিসই আবার আসছে। কি কি, এই যে এই জিনিসটা সাবস্টেন্স রিঅ্যাবজর্ব বাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, অ্যাক্টিভলি কি কি হয় এগুলো একটু দেখে নিও, হ্যাঁ। তারপরে কি কি হরমোন কিডনির উপর কাজ করে, এটা অনেকেই জিজ্ঞেস করে যে কি কি হরমোন কিডনির উপর তারপরে যে মেকানিজম অফ হাইড্রোজেন সিক্রেশন, এটা প্রথমেই যা বললাম তাই। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে তোমার কি হয়, 85%ই সিক্রেট হয়। আচ্ছা, এরপর অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি 10% অফ হাইড্রোজেন সিক্রেট হচ্ছে